এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। তারপর হঠাৎ একদিন একলা হয়ে গেলাম। সবার থেকে অনেকটা দূরে। ভালো আছি মিথ্যের ভিড়ে সাজিয়ে নিলাম নিজেকে, কেরিয়ারের অন্ধরেস। আর বাড়ি থেকে অনেকটা দূরে বাক্সবন্দি বইয়ের মতো পূরণ হতে থাকলাম। আমি রোজ ভাবি কেউ আসবে, আমায় পড়বে আর বলবে আজ থেকে তুমি আমি বন্ধু। কিন্তু ওই যে আজকাল কেউ আর বই পড়ে না। কি করা যাবে, তাই না? তুমি করো এখনো বই? তুমি কি পড়ো এখনো বই? নমস্কার, আমি সঞ্জিত। ঠিক সন্ধ্যে 7টা, আর সন্ধ্যে 7টা মানেই এক্সপ্রেস অনলাইন। আচ্ছা, আপনারা মনে আজকে একটু অবাক হলেন, কারণ আমি শুরুটা একটু অন্যরকমভাবে করলাম। যে ভাবতেই পারেন কবিতা দিয়ে কেন? কবিতা দিয়ে এই জন্যই কারণ আমাদের সঙ্গে আজকে যেই মানুষটা আছে সে কোথাও না কোথাও কবিতার সঙ্গে আষ্টে-পৃষ্ঠেভাবে জড়িয়ে আছে। আমি দেখিয়ে দেবো যে আমার সঙ্গে কে আছে, বা আমি প্রথমে পরিচয়টাই করিয়ে দিই। আমার সঙ্গে এই মুহূর্তে বিশিষ্ট নাট্যকর্মী এবং চিত্রশিল্পী দাদা, আপনার নাম আপনি নিজেই বলে দিন। নমস্কার, আমি তিমির বিশ্বাস। দুর্গাপুরের মধ্যে তিমিরদাকে অনেকেই চেনে। তিমিরদা দুর্গাপুরেই থাকেন, আসানসোলের বাসিন্দা। তিনি কলকাতাতেও থাকেন। খুব সুন্দর তিনি চিত্রশিল্পী। তার একটি চিত্রের একটা মনে হয় ক্লাসও দেন, আপনি বলে দিন দাদা, আপনি নিজেই বলুন। একটু ভ্রান্তি হয়ে গেছে, আমার বাড়ি দুর্গাপুরেই। আচ্ছা, কলকাতা কেন্দ্রিক কাজ করতে হয়, কিন্তু দুর্গাপুরে একসঙ্গে বাড়ি আমার। ছবি আঁকার ব্যাপারটা ছোটোবেলা থেকে আমার ছিল আর কি। যেরকম থাকে ছবি আঁকা, নাটক, ছোটোবেলা থেকে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলাম। সেখান থেকে আস্তে আস্তে তার গ্রো করা, আবৃত্তির সঙ্গে ছোটোখাটো নাটক ছোটোবেলা থেকে আমার মধ্যে ছিল, মানে করতাম আর কি। করতে করতে আস্তে আস্তে এটা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছি। মানে তো এইভাবে কি আপনার শুরুটা হয়? মানে এই যে আপনি এত কবিতার সঙ্গে জুড়ে আছেন, আপনি নাকি শুনি খুব ভালো গানও করেন, আপনি চিত্রশিল্পী। গানটা আমার প্রফেশন না, গানটা এমনি গাই, মানে থিয়েটার করতে ভালো লাগার জন্য আপনি গানটা করেন। থিয়েটার করতে গেলে যেগুলো দরকার হয়, থিয়েটার একটা কম্পোজিট আর্ট। একদম কম্পোজিট আর্ট, যেখানে ছবি আঁকা, আবৃত্তি, গান, নাচ সমস্ত কিছু ইনভলভ থাকে। মানে কেন আমি করছি তার পিছনে, মানে ছবি আঁকাটা কেন দরকার, ওখানে গানটা কেন দরকার, কেন কোন গানটা, আমি রবীন্দ্রনাথের একটা গানকে নিচ্ছি, সেই রবীন্দ্রনাথের গানটা কতটা প্রাসঙ্গিক, তারপরে একটা মিউজিক, একটা রাগ দরকার, সেখানে একটা ভায়োলিন দরকার, একটা সেতার দরকার। হ্যাঁ, ওই জন্য গান জানাটা ভীষণ দরকার, বা আবৃত্তির ক্ষেত্রেও গান জানাটা ভীষণ দরকার। ওই জন্যই আর কি গানটা সঙ্গে সঙ্গে করি আর কি। বেশ বেশ, তাহলে একদম শুরু থেকে শুরু করি। আপনার ছোটবেলার দিকে যাই একবার। আপনার ছোটবেলাটা শুনবো যে আপনি কি ব্রন অ্যান্ড বটআপ দুর্গাপুরে নাকি? হ্যাঁ, ব্রন অ্যান্ড বটআপ দুর্গাপুরে। আচ্ছা আচ্ছা, তো আপনার এই যে থিয়েটারের সঙ্গে যে একটা ভালো লাগাটা, যে ভালোবাসা, এটা আপনার কি করে, বা আপনি কি বোঝেন থিয়েটারে, যে মানে আপনি এর মধ্যে এতটা কি করে ঢুকে পড়লেন থিয়েটারের মধ্যে? তাহলে একটা গল্প বলতে হয়। মানে ছেলেবেলায় আমি স্কুলে একটি নাটক করি, ক্লাস 2 তখন পড়ি। আচ্ছা, তা সেখানে কথা বলা পুতুলের দেশ। আচ্ছা, তখন ক্লাস 2 পড়ি, এবং আমরা যেহেতু 2 পড়ি, আমাদেরকে কেউ, মানে যারা বড় তাদেরকে বড় বড় ক্যারেক্টার দেওয়া হবে। ছোটরা খালি পুতুল হয়ে বসে থাকবে, ছোটদেরকে কোনো কথা থাকবে না। বড়রা সে যতই খারাপ অভিনয় করুক, সে তারা বড়রাই করে। এটা তখন চল ছিল আর কি। না, এই চলটা কিন্তু আমি একটুখানি আপনাকে ইন্টারভিউ করব মিডিলে। মানে আমি যখন থিয়েটার প্রথম করতাম, মোটামুটি 2 বছর আগে, এখনো আছি, যখন পুরোপুরিভাবে একদম লেগে পড়তাম, মানে আমি যখন প্রথম গিয়েছিলাম আমার থিয়েটারে, তখন আমাকে মানে আর কি বড় সব পাড়া দিদি দাদা যেরকম থাকে না, এই তুই বস, তুই এখন দেখ কেমন করে করছি, এই একটু চায়ের গ্লাস টেনে দিত।
একটি জলের গ্লাস টেনে দিত। ঠিক এইভাবে মানে এটাই আমাদের করে প্রথম কিন্তু আমাদের এটা একটা বড় শিক্ষার বিষয় যে তুমি কিভাবে জিনিসটাকে গ্র্যাব করছো, আর ওটাই আমাদের একদম ট্রিগার পয়েন্ট থাকে যখন আমরা বুঝতে পারি যে ওই যে 4টে মানে একটা বক্সের মতো স্টেজ, পুরো ব্ল্যাক যখন তুমি বক্স পাবে বা একটা স্টেজ পাবে, তোমার সামনে যখন হাজারো দর্শক থাকবে, তুমি কিভাবে তোমার এই বক্সটাকে মানে তুমি তোমার স্টেজটাকে কভার করবে, সেটা কিন্তু প্রথম আমাদের ওখান থেকে শেখা হয়। যেমন দাদা বললেন যে যখন ছোটো ছোটো যারা ছিল তাদেরকে ছোটো চরিত্র বা বসে থাকার জন্য, খালি বসে থাকার জন্য তাদেরকে নিয়ে আসা হতো, আর যারা বড় বড় একটু বয়সে বড় তাদেরকে একটুখানি ভালো ক্যারেক্টার দেওয়া হতো। এটা কোথাও না কোথাও আমার মনে পড়ে গেলো। তিমিতে যেখানে ছিল আমরা সেখানে ফিরে যাবো আবার তিমিতে। তো এবার দিদিমণিরা তো পুতুল করে দিয়েছে, হ্যাঁ, সে পুতুল আবার কথাও বলতে পারে, নড়তেও পারে না, চড়তেও পারে না, এমন একটা পুতুল। আচ্ছা, সে এক জাদু করে সেই সব পুতুলগুলোকে পুরো নীরব করে দিয়েছে। এবার সব পুতুলগুলোকে এলোমেলো করে দেয়, তা একটি পুতুলের পায়ে মারে, সে সেপাই হয়েছিলাম আমি। আচ্ছা, সেপাইকে পড়তে হবে, তা দিদিমণি দেখান তুমি পাটা ভেঙে আস্তে আস্তে শুয়ে পড়বে। আচ্ছা, আমি বললাম দিদিমণি এইভাবে তো পুতুল পড়ে না। না, তোমাকে যা বললাম তুমি তাই করো। না, এভাবে তো পুতুল পড়ে না। নিয়ে আমি বললাম আমি তো করবো না। না, তোমাকে করতে হবে, আমাকে সেই বলপূর্বক করাবেই। তখন বাড়িতে এসে এক্সপেরিমেন্ট করলাম, পুতুলকে হাতে বল্লম থাকলে একটা বল্লম দেওয়া আছে, ফেললে আগে দেখলাম তার অস্ত্রটা পড়ে গেল, তারপর পুতুলটা মুখ থুবড়ে পড়ে গেল। ওইটা প্র্যাকটিস করতে থাকলাম। এবার একদম থরলি পড়ছি, মানে একদম মুখ থুবড়ে পড়ছি। ওটা একদম প্রিন্সিপালের কাছে গেলাম, একদম কনফিডেন্টলি গেলাম, বললাম যে দিদিমণি আমাকে যদি নাটকটা করতে হয় আমি কিন্তু এইভাবে করবো, নাহলে আমি করবো না। আচ্ছা, হ্যাঁ, আপনাকে দিতে হবে, তুমি করে দেখাতে পারবে? বলছি হ্যাঁ। দরজা বন্ধ করে ওনাকে দেখালাম, তবে ঠিক আছে তুমি করো, আমি কথা বলে নেবো। আবার রিহার্সালে গেছি, রিহার্সালে গিয়ে তখন দিদিমণি তুমি পা ভেঙে আস্তে আস্তে শুয়ে পড়ো, আস্তে আস্তে শুয়ে পড়ো। না, এবার তো হবে না। তখন প্রিন্সিপালকে বললাম ও যেরকম করতে যাচ্ছে তখন করো। সেই করলাম, তখন থেকেই আস্তে আস্তে আমার থিয়েটারে যাত্রা শুরু এবং নাটকের যাত্রা শুরু, এবং তখন থেকে মোটামুটি লোকে মানতে শুরু করলো যে না এইভাবে করা যায়। তখন আপনার বয়স কত ছিল? ক্লাস 2-এ পড়ি তখন। কত হবে, 6-7 বছর বয়স হবে। 6-7 বছর থেকে আপনি শুরু করেছেন, মানে এরকমই মানে আপনার যে জীবন যাত্রাটা আছে মানে প্রথম ছোট্ট বাল্যকাল থেকে এইভাবে শুরু হয়েছে নাটক জীবনে। তো যখন দিন যেতে থাকলো, যখন আরো সময় গড়াতে থাকলো, মানে তখন তো বিষয়টাকে নিয়ে ভাবলে যে না এবার একটু বিষয়টাকে নিয়ে নড়ে চড়ে বসি, একটা কিছু একটা নয় এই লাইন, নয় একটা এই লাইন। তো এটা একটা বুঝে গেলাম, এটা অবশ্যই একটা অন্যরকম প্রফেশন এখানে আছে। জীবনযাত্রাটা কি মানে কোথায় গিয়ে অ্যাকচুয়ালি দাঁড়ায়, যে এবারে অ্যাকচুয়ালি যখন আপনার মনে হয় যে না এটা নিয়েই এগাবো, তখন আপনার কিরকম পরিস্থিতি ছিল জীবনে? মাঝে একটু ভাটা গেছে। আচ্ছা, তখন সম্পূর্ণ থিয়েটার থেকে একদম বিচ্ছিন্ন ছিলাম। তখন চাকরি সূত্রে কলকাতায় চলে যাই। তখন থিয়েটার, ছবি আঁকা, কোনো কিছু আর মন খারাপ, মানে আমাদের স্বাভাবিক ছেলে মেয়েদের যেটা হয় আর কি, যে এবার একটা টাইম আসার পর যে যখন আমরা ক্লাস 12 পার করি বা কলেজে দিকে যাবো, এরপরে কলেজ শেষ হচ্ছে, এইবারে কি করব, মানে আমাদের অবশ্যই আর্থিক দিকটা তো অবশ্যই আমাদের খুব প্রয়োজন। তো এই থিয়েটার করতে করতে যেটুকু আমি জানি দাদা, কেন কি আমি অবশ্যই ছিলাম যে আর্থিক একটা জায়গায় যাওয়ার পর তোমার আর্থিক যেই বিষয়টা আছে ওটা আসে, তার আগে তোমার প্রতিভা কতটা আছে সেটার উপর ডিপেন্ড করে যে তুমি কতটা কিভাবে কোন দিক দিয়ে আর্থিক সাহায্য পাবে বা তুমি কাজ পাবে। তো পয়সার ব্যাপারটা অনেকটাই পরে আসে। দাদা যেখানে ছিল তখন আর কি আপনার গ্র্যাজুয়েশন, কলকাতায় পাড়ি দিলাম চাকরি সূত্রে, সমস্ত কিছু বন্ধ। না থিয়েটার, না ছবি আঁকা, না আবৃত্তি, না গান, কোনো কিছু না। খারাপ লাগতো, খুব কষ্ট পেতাম। তা একদিন যেখানে জব করতাম আর কি, ম্যাক্স লেদারে। কোথায় ওটা? কলকাতা? একদম বানতলা ম্যাক্স লেদার। ওরা একজন শিল্পী চাইছিলেন, ছবি আঁকার শিল্পী চাইছিলেন যে লেদারের উপর যে কালারটা চাপানো হয় সেটাকে অবজার্ভ করা, কত কোয়ান্টিটি কালার, কত কোয়ান্টিটি জল, কত কোয়ান্টিটি, মানে ওটার উপর বেস করে কি কাজটা হতো? হ্যাঁ, আমার অনলি ওখানে ট্যানিং হতো আর কি। ট্যানিং হতো, আচ্ছা বেশ। সেখানে কাজ করতাম বানতলায়। তো ওই অবজার্ভ করতাম আর এক্সপেরিমেন্ট করতাম যে সোয়াচি দিয়ে কতখানি কত কোয়ান্টিটি জল, কত কোয়ান্টিটি কালার দিয়ে ওটা চামড়া লেদারটাকে সেই কালারে পলিশ করা যায় বা সেই কালারটা ট্যানিং হয়ে বেরিয়ে যেত। তা একদিন ওইখানকার মালিক, আমি যখন বর্ষাকালে বসে আছি তখন একটা গান গাই আর কি, তখন মালিক বলছে দেখো তোমাকে আমি এক্সপ্লয়েট করছি, তোমার এই কাজটা এখানে না, তুমি তোমার জায়গায় ফিরে যাও। আচ্ছা, তখন আবার দুর্গাপুর বলেন আপনার মুখের উপরে? হ্যাঁ, দেখো তোমার ভালো চাই বলে বলছি, আমি তোমাকে এক্সপ্লয়েট করছি। আচ্ছা, তিনি তাহলে প্রশ্ন দাঁড়াই যে তিনি কি করে বুঝলেন যে আপনার অ্যাকচুয়ালি এটা জায়গা না? তখন এই বর্ষাকাল তো, আর বর্ষাকালে আমরা কোনো কাজ হয় না। আচ্ছা, তো বসে আছি ওখানে, পুরো আকাশ ভর্তি মেঘ, তখন ওই ছায়া ঘনা এসে বনে বনে গানটা গাইছি, নিজের মনে গাইছি। হ্যাঁ, আচ্ছা।
তখন উনি বললেন যে দেখো তোমাকে মনে হচ্ছে এক্সপ্লয়েট করছি, আচ্ছা তোমার জায়গাটা নয় এখানে, পয়সা জীবনের সব নয়, আর্টটাই তুমি যে তুমি আর্টে তুমি ফিরে যাও। তখন আবার দুর্গাপুরে চলে এলাম, তখন আবার নতুন করে শুরু করলাম। নতুন করে শুরু করার আগে তো মানে একটা জায়গা মানে গ্র্যাজুয়েশন অব্দি নাটকটা করেছি, ছেড়ে দিয়ে আবার একটা জায়গায় পাড়ি দেওয়া, আবার নতুন করে তৈরি করা, আমার দলে আসবে কেন লোকে, তখন একটা ব্যাপার। তখন একটা নাটক কম্পিটিশন হয়, সেখানে আমি একটা নাটক বোধ বলে একটা নাটক করলাম। আচ্ছা সেখানে কিছু মানুষ এলো, এই নাটকটি করলাম, এবং নাটকটি করার পরে আস্তে 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 গ্রো করে করে আবার নতুন করে দল তৈরি করলাম। আচ্ছা তো এইভাবেই শুরুটা হয়। হ্যাঁ এইভাবেই। এটা ঠিক কত সাল ছিল, যে এক্স্যাক্টলি কত সাল? এটা 2000 সাল থেকে। মানে আপনি কি আবার দুর্গাপুরে ফিরে আসেন? আবার দুর্গাপুরে ফিরে আসেন 2000 সালের পরে, মানে 2002 হবে, 2002 আপনি দুর্গাপুরে ফিরে আসেন? হ্যাঁ 2001-2 চলে আসে। তারপরে এখানে মানে পুরোপুরি ভাবে একদম আপনি নাটকের সঙ্গে আপনার জীবন যেটা আছে একদম জড়িয়ে ফেলেন। মানে এটা আপনার হচ্ছে জীবনযাত্রা, নাটক, ছবি আঁকা, আবৃত্তি জড়িয়ে ফেলেন নিজেকে। খুব সুন্দর, খুব সুন্দর দাদা। মানে এবার তাহলে একটুখানি অন্যদিকে যাই। আপনার যে এই যে নাট্য জীবন যেটা আছে, মানে এই আপনি যে শুরু করছেন, তারপরে তো মানে ধরুন সেই সময়টা তো আপনাকে সেইভাবে চিনতো না যে না দুর্গাপুরের তিমির বিশ্বাস বলে, মানে এখন আপনার যে পরিচিতিটা আছে তখন তো অবশ্যই সেটা ছিল না। তো আপনাকে এই লোকজন চেনাটা কি করে শুরু করলো যে না অ্যাকচুয়ালি তিমির বিশ্বাস বলে কেউ আছে? তারপরে আপনার সঙ্গে লোক আরো জড়াতে শুরু করলো, লোক আপনার সঙ্গে কথা বলতে শুরু করলো, আপনার সঙ্গে আপনার থিয়েটারে জয়েন করার জন্য আপনাকে রিকোয়েস্ট করলো, যেরকম জানি। তো এটা কিভাবে হয়, এটা আপনি যদি বলেন শুরুর দিকটা। এটা খুব ভালো প্রশ্ন করেছো সঞ্জীব। প্রথমত আমি যখন, আমার গুরু হচ্ছে শেখর চ্যাটার্জি, যার নাম না করলেই নয়। আচ্ছা। আমি ওনার কাছে অনেক কিছু পেয়েছি। শেখরদা, আচ্ছা, উনি এখন স্বর্গীয়, মানে মারা গেছে। শেখরদা, ওনার কাজ আমি দেখতাম, ওনার কাজ আমি দেখে বলেছেন আপনার কাছে আমি কাজ করব না, আপনার কাজ আমি দেখবো, কাজ আপনার কাছে করবো না। আচ্ছা। ওনার কাছে অনেক কিছু শিখেছি, এখনো আমি ওনাকে অনুসরণ করেই কাজ করি, এখন যে থিয়েটারে কাজ করি ওনাকে অনুসরণ করেই কাজ করি, বলতে দ্বিধা নেই। তা তখন ভাবলাম যে আমার দলে লোকে আসবে কেন, আমি যদি নতুনত্ব কিছু না দিতে পারি, আমি যদি অভিনয় কিছু ডাইমেনশন না রাখতে পারি, যদি আঙ্গিক কিছু না দিতে পারি, আমার দলে আসবে কেন? অনেক গ্রুপ আছে সেখানে অবশ্যই। তখন আমি এবং আমার গ্রুপে যারা তখন অভিনয় করে না, এখনো যারা করছেন আমার থেকে অধিকাংশই বয়সে তারা বড়, এবং অনেক প্রবীণ, তারা অনেক জায়গা থেকেই ঘুরে এসেছেন, অনেক গ্রুপে কাজ করেছেন। তাই তখন নিজেকে কিছু ভাবলাম, আঙ্গিকটাকে ভাবি আমি, আমার একটা আঙ্গিক একটা আমার জায়গা, যেটাকে আমি ভেঙে আমি আমার জায়গাটা নিজস্ব জায়গা তৈরি করবো। একদমই। মানে ইতিমধ্যে আমরা টিভি স্ক্রিন দেখতেও পাচ্ছি, মানে আপনি কি করে ছেলে মেয়েদেরকে শেখাচ্ছেন, খালি ছেলে মেয়েদের না, আপনার বয়সে এবং আপনার বয়সের থেকেও ঊর্ধ্বে অনেকে ওইখানে আছে, দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে আপনি শেখাচ্ছেন। আচ্ছা, এটা যেটা দেখতে পাচ্ছি আমরা টিভি স্ক্রিনে এই মুহূর্তে, এটা ঠিক কোথায়, এটা আপনি কাদেরকে নিয়ে শেখাচ্ছেন? এটা আমাদের যারা শেখে আমার কাছে নাটক, যারা আমাদের গ্রুপে আছেন তাদেরকে শেখাচ্ছি। আচ্ছা। এটা হচ্ছে কনসেন্ট্রেশন ক্যাম্প। আচ্ছা, কি হচ্ছে এখানে? এখানে হচ্ছে দুটো কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে রয়েছে, সেখান থেকে ওরা বাঁচার চেষ্টা করছে, যেখানে অক্সিজেন নেই। হ্যাঁ, সেখান থেকে বাঁচার চেষ্টা, এখানটা একটা বিপ্লব নিয়ে আসছে সেখানে। মানে বেসিক্যালি বলতে গেলে আপনি একটা ওদেরকে সিচুয়েশনে ফেলে দিয়েছেন, তো ওই সিচুয়েশন হিসেবে ওরা রিঅ্যাক্ট করছে নিজেদের। আচ্ছা, খুব সুন্দর, খুব সুন্দর করেছেন। এটাই তো একটা আঙ্গিকের বিশাল বড় দিক। মানে আমরা যেটা বুঝি, মানে একটা নাট্য জীবনে আমাদের আঙ্গিক বাহ্যিকটাই মনে হয় গুরুত্বপূর্ণ দিক, যেটা আপনি কাজ করছেন এবং আপনি ছেলেমেয়েদেরকে না কাজ করাচ্ছেন। তো এটা কি আপনি এটার করার কারণটা কি? আপনি কি নতুন কোনো প্রোডাকশন শুরু করেছেন? হ্যাঁ, নতুন প্রোডাকশন শুরু করছি একটা আগে করেছি লিফট, ওটাও পুরোটাই কোরিওগ্রাফির উপর, পুরোটাই আঙ্গিকের উপর, পুরোটাই নাটকটা আঙ্গিকের উপর। আর নতুন একটা নাটক শুরু করছি একা এবং কয়েকজন, এখানেও আঙ্গিকটা রয়েছে। আচ্ছা, এখানে আঙ্গিক রয়েছে। আর সমস্ত নাটকের মধ্যে একটা আঙ্গিকের ব্যাপার রাখি আর কি, অবশ্যই, যেখানে মানে স্পেশালিটিটাই হচ্ছে আঙ্গিকের আঙ্গিক। হ্যাঁ, আঙ্গিকটাকে তখন আমি নিজেকে স্পেশালাইজেশন করলাম যে না, আঙ্গিক নিয়ে একটু কাজ করবো, মানে নিজেকে তৈরি করতে গেলে, মানে সবার থেকে আলাদা তৈরি করতে গেলে আঙ্গিকটা নিয়ে কোনটা আমি বলিষ্ঠ। অভিনেতা দুর্গাপুরে অনেকে আছে, খুব ভালো ভালো অভিনেতা আছে, ভীষণ ভালো অভিনেতা আছে, এবং অনেকে খুব ভালো ভালো কাজ করছে, কিন্তু তাদের সঙ্গে পাল্লাইতে গেলে বললাম যে আঙ্গিকটা কিছু আলাদাভাবে করি, তাহলে লোকে হয়তো আমাকে আলাদাভাবে চিনতে পারে। আচ্ছা, আপনি বলছেন আঙ্গিকটা একটু আলাদাভাবে করি, আলাদাটা কিভাবে, মানে আপনি ঠিক কিভাবে আলাদাভাবে করতে চান? মানে আপনাকে আমি একটা অন্য নাট্যকর্মী বা একটা অন্য অভিনেতার সঙ্গে কি করে আলাদাভাবে দেখব? ওটা বলতে গেলে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে
কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে ওরা রয়েছে, একদম। শ্বাসরোধ করা যে ব্যাপারটা, তার মধ্যে অভিনয় এবং অঙ্গ যেখানে একসঙ্গে জাস্ট মানে সমষ্টিগতভাবে কাজ করছে ওখানে, হ্যাঁ, সেটাকে আমি ওখানে তুলে ধরার চেষ্টা করছি যে তার বক্তব্যটা কত, তার যন্ত্রণা, জীবন যন্ত্রণা কতটা গভীর হলে তার শরীরের মধ্যে কতটা প্রবেশ করবে এবং সে অনুভব শক্তি কতটা গভীর হবে, সেখান থেকে সে তার অঙ্গ সঞ্চালনা নিয়ে এবং এক্সপ্রেশন দিয়ে সেটাকে ফুটিয়ে তুলবে। আচ্ছা, গভীরতা যত গভীরে নিয়ে যাওয়া যায় সেই গভীরতাটাকে নিয়ে তার এক্সপ্রেশন দিয়ে সেটাকে সে মানুষের কাছে তুলে ধরবে, এটা তার একটা অঙ্গ আর কি। খুব সুন্দর, মানে খুব সুন্দরভাবে আপনি ইলাবোরেট করলেন ব্যাপারটাকে, যেটা অবশ্যই নাটক করতে গেলে বা নাটকটা, আচ্ছা আমি আরেকটা প্রশ্নে যাচ্ছি, এখান থেকেই মনে এলো, নাটকটা এই শিশুদের জীবনে বা আমাদের মতো যে ছেলেমেয়েরা আছে, আমাদের বয়সী যে ছেলেমেয়েরা আছে, তাদের অনেকের প্রশ্ন আছে, আমাকে করেছে, দাদা নাটক করে কি হবে বা থিয়েটার করে কি হবে, এটা অ্যাকচুয়ালি কি আমরা কোনো বেনিফিশিয়াল হব, বা অনেকের মন্তব্য এটা থাকবে খালি আমরা নাটকটা করবো খালি মাত্র নিজেকে টিভিতে দেখানোর জন্য বা টিভির পর্দায় দেখানোর জন্য, কিন্তু অ্যাকচুয়ালি যে নাটকটা কি সেটাই তারা জানে না। আসলে এটা একটা অদ্ভুত রসদ, একদম। আমি তো বলবো যারা করে মানে নেশা, যারা করে না তারা মানে কি নেশার মধ্যে রয়েছে ধারণা করা যায় না, যারা করেনি তারা এই সম্পর্কে তো একদম জানেই না, এবং যখন আসে করতে একটা দুটো শো করার পর তার নেশা লেগে যায়। হ্যাঁ, এবং যে না আমি নাটক রিহার্সাল না গেলে থাকতে পারবো না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। এবং নিউ কামার ছেলেমেয়েদের বা বয়স্ক লোকেদেরও দেখি রিহার্সাল একবার যাবোই, এই একটা ব্যাপার। আর শিশুদেরকে নাট্যমুখী করে তোলা ভীষণ দরকার, তাদেরকে নাটক দেখানো, তাদেরকে নাট্য মনস্ক তৈরি করা, হ্যাঁ, ভীষণ দরকার মানে এই মুহূর্তে, কারণ তারা একটা অদ্ভুত একটা অভাবের মধ্যে রয়েছে বলতে পারি, কেন স্কুলের চাপ, পড়ার চাপ, সমস্ত কিছুর মধ্যে তারা মানে খেলাধুলা নেই, কিছু নেই একদম। হ্যাঁ, সেখান থেকে তাদেরকে নাট্যমনস্ক করে তোলা এই মুহূর্তে ভীষণ দরকার আমি মনে করি এবং আমি বলবো অনেকেরই সেটা হয়তো ধারণা থাকবে যে তাদেরকে দরকার একদমই নাটক দেখানো। হ্যাঁ, আপনি বলছেন এই যে নাট্য বিনোদনের যে দিকটা আছে, এটা মানে মানুষের মধ্যে ঠিক কিভাবে প্রভাব ফেলতে পারে, মানে এটার খারাপ দিক ভালো দিক তো অবশ্যই আছে, খারাপ দিকটা তো অবশ্যই কম আছে, আপনি কি ভালো দিকটা আমাকে বলুন, মানে কিভাবে মানুষের মধ্যে প্রভাবটা ফেলেছে নাটক। একটা ঘটনা ধরুন আমি বলছি নীলদর্পণ 1860 সালে নীলদর্পণ যখন হয়, তখন নীল চাষিরা তখন তো মানে এক জায়গায় ঘটনা অন্য জায়গায় কেউ জানতে পারছে না, একদমই। ধরুন আমি এখানে করছি এই যে নীল চাষিদের প্রতি অত্যাচার হচ্ছে, বাইরের লোক জানতে দিচ্ছে না, তখন নাটকে একমাত্র রাস্তা যা মানুষের কাছে পৌঁছবে। আচ্ছা, তার যন্ত্রণাটা কিভাবে তাদেরকে নীল চাষিদের উপর কিভাবে যন্ত্রণা দেওয়া হচ্ছে, ওখান থেকে কি শুরু হয়? হ্যাঁ, এখান থেকে শুরু হয়। নীলদর্পণকে আমি সেখানেই নাটক, যেখানে বিদ্যাসাগর মহাশয় চটি ছুঁড়ে মেলেছিলেন যে এতটা অত্যাচার হচ্ছে মানুষের উপর, তখন সেইটা মানুষের মধ্যে প্রভাব ফেলে। আচ্ছা, তাই নাটক এই পর্যায়ে মানুষকে নিয়ে যায় যে বিদ্যাসাগরের মতো মানুষ সে মানে তার মনের মধ্যে এত ক্রিয়েট করেছে, সে চটি ছুঁড়ে মেরেছিল। একদম তাই, খুব সুন্দর, খুব সুন্দর বিষয়, মানে আপনি এত সুন্দর করে। তারপরে একটা আছে নটি বিনোদিনী চৈতন্যদেবের অভিনয় করেছিলেন, শ্রীরামকৃষ্ণ দেখতে আসেন, তখন তাকে আশীর্বাদ করে, এটা তো একটা বড় পাওয়া। হ্যাঁ, একটি মেয়ে, তখনকার দিন নটি বিনোদিনী শ্রী চৈতন্যদেবের অভিনয় করেছেন, ভাবা যায় একটা মহিলা হয়ে সে ছেলের অভিনয় করেছে এবং চৈতন্যদেব অভিনয় করেছে, এটা রামকৃষ্ণদেব দেখতে এসেছেন, তখন তাকে লোকশিক্ষা বলেছিলেন। মানে তিনি কতটা নিজেকে একটা মানে নিজের আউট অফ দ্য জোনে নিয়ে গিয়ে তিনি এই ব্যাপারটা দেখিয়েছেন, সেই টাইমে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই এটা একটা মানে অবাক করে দেওয়ার মতো ব্যাপার, মানে একদমই খুব দারুণ জিনিস। কিন্তু আমাদের যে আজকে বিষয়টা আছে মানে লোকশিক্ষায় থিয়েটার, মানে এটা অবশ্যই হয়তো অনেকে বুঝতে পারছেন লোকশিক্ষা থিয়েটার, তিমিরদাকে বলবো লোকশিক্ষা থিয়েটার, তুমি এই ব্যাপারটাকে একটু ইলাবোরেট করো আমাদের দর্শকদের সামনে। থিয়েটার মানুষকে অনেক কিছু দেয়, অনেক কিছু দেয়, ভাবনা দেয়, চেতনা দেয়, একটা মনন তৈরি করে। আচ্ছা, আমরা যদি একটা নাটক দেখে খুব ভাবলাম, হ্যাঁ, যেমন আমি একটা নাটক বলছি মহিষচন্দ্র বাইরে দরজা, বা কিছু কিছু নাটক রাক্ষস বলুন, ভূত বলুন, এই নাটকগুলোকে দেখা দরকার, মানে জীবনে যদি নাটকটা কেউ না দেখে সে অনেক কিছুই আর কি সে মিস করবে বলে মনে হয়, সে হ্যাঁ বিরত থাকবে। নাটকটা দেখা ভীষণ দরকার, তার গভীরে কি কথা বলতে চেয়েছে। আমরা এই মুহূর্তে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা একটা যান্ত্রিক হয়ে গেছি, যান্ত্রিক জীবন থেকে বিরত গিয়ে আমাদের নাটকটা ভীষণ দরকার। এবং
দেয় বলতে অনেক কিছু, মানে তুমি ধরো মননের জায়গাটাকে অনেক উদার করে দেয়। তখন তুমি একটা চরিত্র তোমার মধ্যে খেলছে, তাকে তুমি ওখানে যখন পর্দায় দেখছো তখন তোমার মনের মধ্যে ওটা রিয়াক্ট হচ্ছে যে এটা তো আমার মধ্যেও হয়, এটা তো আমার মধ্যে, এই রিলেট করা, একটা রিলেট করা, হ্যাঁ, একটা মিথ্যেটাকে সত্যি, সত্যিটাকে মিথ্যা, এই যে একটা টানাপোড়েন তৈরি। এই যে তুমি যে আমি কথা বলছি, যখন মঞ্চে কথা বলি তখন কিন্তু এটা খুব প্রাণবন্ত, এবং তখন ওটা কিন্তু খুব অসত্য হয় কিন্তু ওটা সত্য হয়, এটা সত্যটা ওখানে সত্য হয়, হ্যাঁ, আবার ওটা কিন্তু মিথ্যে। এই যে এই সত্যটাকে ওখানে তুলে ধরা, ধরো একটা এখানে যন্ত্রণা তুলে ধরা, একটা এখানে একটা তোমার একটা একটা অ্যাক্সিডেন্ট, একটা ভাব প্রকাশ, যে কোনো একটা ওখানে তুলে ধরা, এটা মানুষের একটা প্রভাব ফেলে। এই জিনিসগুলো কিন্তু মানে আমার মনে হয় না সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই ব্যাপারটা আছে। মানে এই যে জড়ানো পর মানে একটা অভিনেতা, মানে আপনারা যেমন একটা সত্যিকে মিথ্যে করে দিতে পারেন, একটা মিথ্যেকে সত্যি করে দিতে পারেন, আপনি কখনো রাজা, আপনি প্রজা, আপনি আজকে পুলিশ, আপনি আজকে চোর, যেটা আমরা দেখতে পারি থিয়েটারে, টিভি সিরিয়ালে। এই ব্যাপারটা কিন্তু একটা নিজেদের মধ্যেই খুব একটা অন্যরকম মানে প্রভাবিত করে যে না, যেটা ধরে মানে অ্যাকচুয়ালি আমি যেটাতে দিয়েছিলাম, মানে আমি যখন করতাম নাটক আর কি, মানে আমার মধ্যে যেটা কাজ করতো যে আমি অ্যাকচুয়ালি কী করছি, আমার মধ্যে এটা একটা খুব করণীয় ব্যাপার ছিল, খুব মজার ব্যাপার ছিল যে আজকে আমি পুলিশ হয়েছি একটা নাটকে, আবার আজকে আমি চোর হয়েছি। এই যে ব্যাপারগুলোকে ফুটিয়ে তোলা, এটাই তো নিজের মধ্যে একটা আনন্দ, এটাই তো নাটক, চরিত্রগুলোকে পরিবর্তন করা, একদমই তাই। খুব ভালো লাগলো। মানে এবারে একটুখানি অন্যদিকে যাব, যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, মানে আমরা একটু আগে দেখছিলাম স্ক্রিনে যে আপনি কি সুন্দর করে মানে ছেলে মেয়েদের আপনি চিত্র নিজেও আঁকছেন, খুব সুন্দর চিত্র আঁকছেন আপনি, এবং ছেলেমেয়েরা আপনার ছাত্রছাত্রীরা কি সুন্দর শিখছে, খুব সুন্দর। আপনি একটা অয়েল পেস্ট আছে, এটা কি দিয়ে করেছেন? এটা ওয়াটার কালার দিয়ে, হ্যান্ডমেড পেপার, তারপরে ওয়াটার কালার করা। আচ্ছা, এটা রাজা রামমোহন রায়কে, হ্যাঁ, এই রামমোহন রায়ের জন্মবার্ষিকী গেল তখন আমরা এটা করেছিলাম, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে করা হয়েছিল তখন। এটা খুব সুন্দর, খুব সুন্দর। এটা আপনি কোথায় করেছেন? আপনার এইটা আমি ক্লাসে করেছি, ওটা আমাদের একটা ওয়ার্কশপ ছিল, ওয়ার্কশপে করাচ্ছি। আচ্ছা, আপনি ওয়ার্কশপও করান চিত্রশিল্পী, মানে চিত্রের বিশেষ করে চিত্র নিয়ে আপনি ওয়ার্কশপ করান? ওয়ার্কশপটা ভীষণ দরকার, মানে ছবি আঁকার ওয়ার্কশপটা ভীষণ দরকার। মানে তারা তো প্লেন ছবি আঁকার পর, নর্মাল ছবি আঁকার পর যে তার যে গভীরতাটা জানার জন্য কিন্তু ওয়ার্কশপ দরকার, থিয়েটারের জন্য ওয়ার্কশপ দরকার, ছবি আঁকারও ওয়ার্কশপ দরকার। ছবি কি এরকম একটু ছবির দিকে যায়, একটু চিত্র দিকে যায় আর কি, মানে কিভাবে গভীরতাটা হয়, মানে একটা চিত্রের কতটা গভীরতা আছে আপনি? আমি মূলত পোর্ট্রেটটাই বেশি করি, মানে মানুষের মুখের প্রতিকৃতিটাই বেশি করি। মানুষের মুখের মধ্যে অনেক কিছু ভাব প্রকাশ হয়, সেগুলো আমরা চিত্রের মাধ্যমে, হ্যাঁ, সেগুলোকে আমি মানে আমার ছবির মধ্যে প্রকাশ করার চেষ্টা করি। রাগ, ক্রোধ, হ্যাঁ, সমস্ত কিছু, দুঃখ, যন্ত্রণা, সেগুলো আমরা প্রতিকৃতির মধ্যে তুলে ধরে। তার সঙ্গে সঙ্গে ল্যান্ডস্কেপ, এগুলো তো রয়েছেই, ফিগার, সমস্ত। আমি মনে পোর্ট্রেটটাকে আমি বেশি প্রেফার করি আর কি। মানে বর্তমানে টিভিতে তাহলে বলতে পারি একজন অভিনেতা, খুব সুন্দর নাট্যকর্মী, একদম মানে জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠভাবে, খুব সুন্দর প্রডিউসার, তার সঙ্গে আবার চিত্রশিল্পী, গানও মোটামুটি গান বলছেন না? গানটা আমার প্রফেশনাল, গানটা আমি এমনি গাই, মানে গাইতে হয়, মানে গানটা আপনি তো কবিতা আবৃত্তি পাঠও তো আপনি করতে পারেন। হ্যাঁ, আবৃত্তিটা করতে হয়, মানে একটা হয়ে যাবে নাকি? শুনি দিন একটু আমাদের দর্শকদেরকে, শুনি একটু, তারপর আলোচনায় আসছি। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা সুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোন আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনে কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। দারুণ দারুণ দারুণ, একটু অংশ আর কি রবীন্দ্রনাথের পরিচয়, খুব সুন্দর পাঠ করলেন আপনি, খুব ভালো লাগলো। মানে আপনি কি মানে এটা আপনার যে কবিতাটা যেটা বলছেন বা আবৃত্তি পাঠটা যখন করছেন, এটাও কি আপনার থিয়েটারের সঙ্গে জড়িত আছে? হ্যাঁ, থিয়েটারের সঙ্গে সব অঙ্গাঙ্গি জড়িত, ছবি আঁকা, আবৃত্তি, গান, নাচ, সমস্ত কিছু জড়িয়ে আছে। আচ্ছা, হ্যাঁ। আপনি এটা কি কোথাও আপনি নিশ্চয়ই কোনো থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন? আমি শেখরদা আমার গুরু, ওনাকেই আমি, তার আগে একজন ভদ্রলোক ছিল, ওনার সঙ্গে কাজ করতাম। আচ্ছা, তারপরে শেখরদাকে আমি পেয়ে শেখরদার কাছে কাজ করতাম।
মানে ওইভাবেই শুরু হয় আপনার জীবনযাত্রাটা। শেখরদাই আমার সমস্ত কিছু, শেখর চ্যাটার্জি। আচ্ছা, ওনার কি নিজস্ব কোনো থিয়েটার ছিল নাকি উনি? হ্যাঁ, ওনার আবির্ভাব বলে একটি নাট্য সংস্থা। কোথায় ওটা? ওটা চণ্ডীদাসে, চণ্ডীদাসে টাউনশিপে, ওখানে না এখন আর নেই। আচ্ছা, সেটা বন্ধ হয়ে গেছে? সেটা তো উনি মারা যাওয়ার পর আর নেই, চলে না। হ্যাঁ। আপনি নিজে শুরু করেছেন? হ্যাঁ, আমার নিজের দল আছে, নিজের দল। দলের নাম আছে? প্রতিকৃত। প্রতিকৃত, হ্যাঁ, দুর্গাপুর প্রতিকৃত। ওইখানে বর্তমানে কতজন ওখানে? আমার ওখানে মোটামুটি এখন এই 22-25 জন আছে মোটামুটি। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে খুব সবাই মিলে আর কি। খুব সুন্দর, খুব সুন্দর। কিন্তু একটা প্রশ্নের দিকে যাই আর কি এবারে। এবারে অনেক তো আপনার জীবনের নিয়ে কথা হলো, এবারে একটু ছেলে মেয়েদের মনের মধ্যে কি আছে, যাই আমাদের যারা থিয়েটার করতে ভালোবাসে বা যারা এখনো থিয়েটার মানে জানে না, বা যারা আসতে চাইছে, বা আমাদের মফস্বলের একটা থিয়েটার, একটা কলকাতা বেশি যেই থিয়েটারটা আছে, এটার মধ্যে কতটা পরিবর্তন, কতটা দোটানা আপনি বলতে চাইবেন? এটা খুব ভালো প্রশ্ন করেছো। কয়েকটি প্রশ্ন খুব ভালো লাগছে আমার তোমার। আমরা এখানে সত্যি কথা বলতে কি দুর্গাপুরে খুব কষ্ট করে থিয়েটারটা করি, কিন্তু আমি বলবো না যে এখানে এবিলিটি নেই। অত্যন্ত ভালো ভালো দল আছে, অত্যন্ত ভালো ভালো কাজ করছে, কিন্তু আমরা অনেক পিছিয়ে কেন ওদের থেকে? অনেকগুলো কারণ। তা হচ্ছে একটা আলো, শব্দ, ভালো জায়গা, থিয়েটারের জায়গা, রিহার্সালে ঠিক মতো সবাইকে না পাওয়া, অনেক আমাদের প্রতিবন্ধকতার জায়গা আছে। এই অবস্ট্রাকশনগুলো আছে বলে আমরা সেই জায়গাটা আসতে পারিনি এখনো। কিন্তু আমি মনে হয় তার মধ্যে কেউ কাজ করছে না, তার মধ্যে কিছু কিছু দল কাজ করছে, ভালো কাজ করছে, তারাও কষ্ট করছে, তারা বাইরে কাজ করছে, কিন্তু তারা যে পরিমাণ লিভারটা দেয় আমরা সেই পরিমাণ লিভারটা দিতে পারছি না। এই অবস্ট্রাকশন তৈরি হচ্ছে। হ্যাঁ, ওই জন্য আমরা তাদের কাছাকাছি পৌঁছতে পারছি না, এবং মানুষ আমাদের সেভাবে গ্রহণযোগ্যতা হয়ে উঠছে না। কিন্তু সেই গ্রহণযোগ্যতা অবশ্যই হতে পারে, অবশ্যই হতে, সেই এবিলিটি কিন্তু আমাদের আছে এখানে। একদম, সেই অভিনেতাও আছে, সেই সমস্ত কিছু। কিন্তু আমাদের দু একটা জায়গায় আলো একটা খুব দুর্বল জায়গা দুর্গাপুরে। আলো নিয়ে কেউ ভাবে না। আলো মানে আপনি কি বলতে চাইছেন? মানে আমাদের সাধারণ মানুষ, মানে একটা আপনি একটা প্রযোজনা তৈরি করেছেন, আপনি একটা প্রযোজনা মঞ্চস্থ করছেন, সেখানে একটা আলো ব্যবহার হয়, তিমিতে যেটা বলতে আছে, সেই আলোটা আমরা ঠিকঠাক ব্যবহার করতে পারি না, সেটা বলছেন? যে আলো যে পরিচালনা করে, আলোটা যে চালায়, সেটা ঠিকভাবে হয় না। সেটা সেই মানে সেই জায়গাটা সে নিজেতে মানে সেই সৃষ্টি করতে পারে না। একটা নাটক থেকে দেওয়া হলো, রিহার্সাল দেখলে, মানে ডাইরেকশনে খামতি আছে আর কি। হ্যাঁ, সে আমাকে বলতে মানে যে আমি এখানে আলো সৃষ্টি করবো কিছু, এরকম তাকে বলে দেওয়া হবে, তবু সে করলো, হয়তো নাও হলো, হয়তো নিভে গেল, যেখানে আলো দেওয়া হলো সে নিভেই দিল ওখানে আলোটা। এই একটা দুর্বল জায়গা দুর্গাপুরে রয়েছে। শব্দ একটা আছে, জায়গা, প্লেসমেন্ট জায়গা, রিহার্সালের একটা খুব অভাব। অ্যামেচার মানে ধরো অ্যামেচার ব্যাপারটা, মানে ঠিক সময় মতো আসা যাওয়া, বা কত সময় দিয়ে কত স্প্যান ধরুন রিহার্সালটা করছি, টাইম স্প্যানটা কতটা কম। হ্যাঁ, এই জায়গাটা না যেতে পারলে সেই জায়গাটা আসবে না কখনোই। সেটা আসলে সেই জায়গাটা যদি আসে, অবশ্যই আমরা কলকাতার মুখোমুখি কাজ করবো এবং তাদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে পারবো, আমি মনে করি। একদম, সেই এবিলিটি আছে আমাদের। একদম। এবং এখানে দুর্গাপুর অনেক ভালো ভালো গ্রুপ আছে, অনেক ভালো ভালো দল আছে, তারা কাজ করতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। একদম তিমিরদা, আপনি যেটা বলছেন এই আলোর ব্যাপারটা, এটার সঙ্গেই তো একদম আষ্টপৃষ্টভাবে জড়িয়ে আছে। হ্যাঁ, আলোটা ভীষণভাবে কাজ করে। থিয়েটারের প্রতিবন্ধকতা মানে প্রফেশন অ্যান্ড প্রফেশন, এটার সঙ্গেই তো জড়িয়ে আছে। হ্যাঁ, কি বলবেন? প্রফেশনাল জায়গায় নিয়ে যেতে গেলে, যেমন কলকাতা থেকে একটি দল আমাদের এখানে কাজ করতে আসছে, এবং সেখানে আমরা টাকা দিয়ে দেখছি তাদেরকে, এবং মোটা অঙ্কের টাকা দিয়ে তাদেরকে দেখছি। কিন্তু আমাদেরকে কলকাতায় করতে গেলে আমাদেরকে টাকা দিয়ে সেখানে করতে হয়। এই যে ব্যাপারটা, আচ্ছা, এইটাকে ভাঙতে গেলে আমাদের সেই জায়গাটা নিজেদেরকে নিয়ে যেতে হবে। এটা কিন্তু যে যাই বলুক, এটা করতেই হবে। আচ্ছা, কি করতে হবে? মানে আমাদেরকে এই থিয়েটারগুলো অবস্থিত আছে এখন সেখানে, তাদেরকে কি করা উচিত বা কি করণীয় বলে আপনার মনে হয়? আমাদের এই যেই আমাদের অবস্ট্রাকশন জায়গা, যেগুলো প্রতিবন্ধকতা আছে, সেইগুলো ভাঙতে হবে। কিভাবে? হ্যাঁ, সেগুলোকে ভাঙার জন্য ধরো আমাদের রিহার্সালের রুম দরকার একটা বড়, যেখানে আমরা ঠিকমতো পারি। হ্যাঁ, আমাদের আলোটা ভালো দরকার, আমাদের প্রত্যেকে খুব মনোযোগী হওয়া দরকার। আমার রিহার্সালে মনোযোগী হওয়া দরকার। 2 ঘন্টা রিহার্সাল পর আমরা ক্লান্ত হয়ে যাবো তা না। আমাদের কন্টিনিউ 5 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা, বার কলকাতায় যেমন ওরা হোল নাইট রিহার্সাল দেয়। আমি এরকম শুনেছি রাজ্য সরকারের একটা বড় হাত আছে আমাদের, তারাও তো অনেকটা হেল্প করেছে, যেটা আমরা শুনতে পারি। যেরকম এত বড় বড় নাট্য একাডেমি আছে কলকাতায়, তাদেরও একটা বড় অবদান আছে। অবশ্যই তাদেরকেও তো দেখতে হবে এই জায়গাটা।
হ্যাঁ অবশ্যই তাদেরকে দেখতে হবে, তাদের কাছে পৌঁছানোটা তো দরকার আছে। হ্যাঁ, পৌঁছানোটা করতে গেলে তো আমাদের সেই জায়গাটায় মানটাকেও নিয়ে যেতে হবে, দেখাতে হবে। হ্যাঁ, মানটা তো সেই জায়গাটা, এবং আমরা পৌঁছবো কি করে, পৌঁছানোর জায়গাটা একটা প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতাকে পার করতে হবে। সেই পারটা আমরা সবসময় পেরে উঠতে পারি না। তা আমাদেরও সে সচেষ্ট হতে হবে না, আমাদের ল্যাক পয়েন্টগুলো ধরতে হবে যে আমার কোথায় ল্যাক রয়েছে। সবটাই আমাদের ভালো তা তো নয়, আমাদের ল্যাকও তো আছে, ল্যাক বলে তো আমরা এগোতে পারছি না, এটা তো আছে। এই ল্যাক পয়েন্টগুলোকে আমাদের ওভারকাম করতে হবে। হ্যাঁ একদম একদম, তাহলেই আমরা কিন্তু ওদের সঙ্গে পাল্লা দিয়ে করতে হবে। কিন্তু আমি বলবো এদের এবিলিটি আছে অনেকেরই, দুর্গাপুর অনেক ভালো ভালো গ্রুপ আছে, অনেক ভালো ভালো দল আছে, তাদের অনেক এবিলিটি আছে, তারা অনেক ভালো কাজ করতে পারে এবং এটা আছে, কিন্তু সেই জায়গাটা করতে হবে। শিশুদের জীবনে কতটা প্রয়োজনীয়তা নাটক আপনার কি মনে হয়? শিশুদের জীবনে প্রয়োজনীয়তা অনেকখানি। শরীর একটা ব্যাপার, শরীর তারা একটা স্কুল থেকে আসছে, এসে পড়তে বসছে, বিকেল যে খেলাধুলার সময় সে সময় পড়া, খেলাধুলা কাছেই নেই। কিন্তু এছাড়াও দেখতে গেলে তো ছেলেমেয়েরা মোবাইলের সঙ্গেও একটা আসক্তি ভাবে লেগে আছে। হ্যাঁ, ওটা খুব, মোবাইলের সঙ্গে আসক্তিটা খুব, মানে আমাদের কোভিড পিরিয়ডে এটা বেশি হয়েছে। ওটা ভার্চুয়াল ক্লাসের জন্য, হ্যাঁ, ওটাতে আরো তাদের মানে অনেক ক্ষতি হয়েছে। তাদেরকে যদি একটা অন্য ওয়েতে আনা যায়, তার কারণ থিয়েটারটা আনা কি, ওখানে ওরা শরীর সঞ্চালনা করতে পারছে, অ্যাক্টিং অভিনয় করতে পারছে, ওখানে তারা গান গাইতে পারছে, নাচ করতে পারছে, সমস্ত কিছুই পাচ্ছে, ওখানে সমস্ত বিনোদনটাই ওরা ওখানে পাচ্ছে এবং কিছু শিখতে পাচ্ছে। মানে আপনি যেটা বলছেন অভিনয়ের দ্বারা নিজেকে এক্সপ্রেস করাটা, এবং তারা তো গাছের প্রথমে চারা গাছ যদি মজবুত হয়, আস্তে আস্তে সেই আস্তে ময়ূরও হবে, বড় গাছ হবে, এবং সেখান থেকে যদি ভালো করে তাকে নিয়ে যাওয়া যায়, তাহলে আরো ভালো তারা কাজ করবে বলে জানা যায়। একদমই একদমই তাই। আপনি যেরকমটা বললেন খুব সুন্দর, মানে এই যে নাটকটা যে কতটা গুরুত্বপূর্ণ জিনিস, বা আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা তারাও বলে যে নাটকটা কি, বা যদি আমি কলকাতাতে গিয়েই কাজটা শুরু করি বা যেখানেই হোক, বা আগে তো আপনাকে নাটকটা জানতে হবে, তার সঙ্গেও অনেক কিছু আপনাকে ফেসেস করতে হবে। যেমন আমাদের কাস্টিং কাউজেস আছে, ঠিক আছে, সেখানে যেরকম আমি প্রথম গিয়েছিলাম, এবং অনেক কাস্টিং কাউজেস আছে, প্রথমে আপনাকে অডিশন দিতে হয়, তারপরে আরও অনেক ক্রাইটেরিয়াস থাকে, ওগুলোকে মেনটেন করতে হয়, স্টেপ বাই স্টেপ যেতে হয়, এতগুলো হাজার হাজার ছেলে মেয়ে, আপনি নিজেকে কিভাবে এক্সপ্রেস করবেন যে আমি আলাদা? আমি একটা কথা বলছি, যদি কারো কনফিডেন্স থাকে, কোনো অডিশনের প্রয়োজন হয় না। আমি নিজে করতে বলবো, আসবেই বা কোথা থেকে, সেটাও তো একটা বড় কথা। হ্যাঁ, আমি যেখানে যে ছবিতে কাজ করেছি, আমাকে কোনো অডিশন দিতে হয়নি। আচ্ছা, আপনি কোন কোন ছবিতে কাজ করেছেন? আমি করেছি মাটি ও মানুষ বলে একটা ছবি কাজ করেছি, তারপরে রিসেন্ট করেছি আরশি কথন, এখানে আমি অভিনয় করেছি। আচ্ছা, এগুলো কি ফিচার ফিল্ম নাকি? ফিচার ফিল্ম, এই দুটো ফিচার ফিল্ম। আচ্ছা, তারপরে কিছু ছোট ছোট ছবিতে অভিনয় করেছি, সিরিয়ালে একটা দুটো করেছি, ছোট। হ্যাঁ, তা আমাকে যে কটাই করেছি, খুব কমই কাজ করেছি, কিন্তু কোনো অডিশন দিতে হয়নি। আচ্ছা, সেই কথাটা তুমি যদি তৈরি থাকো, সমস্ত যদি তৈরি থাকো, আমি যখন লড়াই করতে যাব, তখন আমাকে সেইভাবে তৈরি হয়ে যেতে হবে, আমি তার সঙ্গে পারবই, এই কনফিডেন্স থাকতে। কিন্তু এটা কিন্তু অহংকার নয়, এটা কনফিডেন্স। একদমই, হ্যাঁ, অহংকার আর কনফিডেন্স কিন্তু আলাদা। আমি যদি সেই কনফিডেন্স আমি যদি বলি, কারণ আমি তো এখন কিছু হতে পারিনি না, কিন্তু এখন যদি আমি সবাইকে বলি আমি তো কিছুই হলাম না, আমি তো কিছুই পারি না, তাহলে আমার কাছে কেন আসবে লোকে? আমি যদি এখন আমি তো কিছুই পারলাম না, আমি তো কিছুই হলাম না, আমি তো কিছুই জানি না, এখন যদি আমি বলি, তাতে কেউ তো আমাকে আসবেই না। আমি তো কিছু জানি, অল্প কিছু জানি, তাহলে তো লোক আসবে। হ্যাঁ, আমি যখন বড় কিছু হয়ে যাবো, তখন এটা বলবো আমি তো কিছুই শিখলাম না। যখন যদি কখনো বড় হই, তাহলে বলতে হবে আমি কিছুই জানলাম না, কিছু শিখলাম, তখন বলবো। ঠিক এই প্রসঙ্গে একটা নেক্সট আমার প্রশ্নটা আছে, যে আপনার হাত ধরে তো অনেক অভিনেতা অভিনেত্রী তৈরি হয়েছে, যাদেরকে আমি বিশেষভাবে চিনি বা আমার সাথে তারা পরিচিত আছে এখনো, তো তাদের কি বলবেন? মানে আমি বলতে চাইছি যে এখন আপনার সঙ্গে যারা যুক্ত আছে এই মুহূর্তে, যারা আপনার কাছ থেকে শিখছে, তাদের এখন কিভাবে মনে হচ্ছে, বা তাদের আপনি আঙ্গিকের দিকটাতেই কেন বেশি করে জোর দিচ্ছেন, বা আঙ্গিকের এতটা কি নাটকের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা আপনি বলুন। আঙ্গিকের গুরুত্বপূর্ণটা তাদের কি প্রতিক্রিয়া আপনার হাত ধরে এসেছে? এটা একটা সবকিছু বলা তো আছে, কিন্তু তার মনের মধ্যে যে সঞ্চালন হচ্ছে, যে একটা বোঝাতে যাচ্ছে যে আমি ঝর্ণার মতো নেচে চলেছি। আচ্ছা, হ্যাঁ, সে ঝর্ণার মধ্যে, সে পাহাড়ের মধ্যে থেকে যে ঝর্ণার মধ্যে যে আসছে, পাহাড়ের মধ্যে থেকে ঝর্ণার জলটা বেরিয়ে আসছে, সেটা দেখাতে যাচ্ছে, আঙ্গিক দিয়ে দেখাতে যাচ্ছে। তার মনের আবেগটাকে সে প্রকাশ করছে কিভাবে, হ্যাঁ, তার মনে যন্ত্রণাটা সে কীভাবে প্রকাশ করছে, হ্যাঁ, যে একটা
বদ্ধ ঘরের মধ্যে রয়েছে, সে আসছে বৃষ্টি তাকে জড়িয়ে আছে, তার অক্সিজেন নেই, সে সেখানে কি করবে, ছটপট করছে সেখানে, হ্যাঁ সে কিন্তু একটা জায়গায় বসে থাকতে পারে না, তখন সে তার ছটপটানিটা, তার যন্ত্রণাটা সে ছড়িয়ে দিতে যাচ্ছে তার আঙ্গিক দিয়ে। আচ্ছা, তাহলে এই থিয়েটার থেকে তাহলে আপনি বলছেন মানুষ উদ্বুদ্ধ হয়, মানে কোনো অবশ্যই তাকে দেখতে হবে। দুর্গাপুরে যেটা হয় দেখার চোখটা থাকতে হবে, হ্যাঁ দেখার চোখটা থাকতে হবে। এবং যেটা তোমাকে বলছি যে অনেকেই নাটক সম্বন্ধে মানে যারা দেখে না, অনেকের অভিজ্ঞতা নেই, কিন্তু যারা নাটক দেখে তৈরি করে, তারা কিন্তু সেই পাগলের মতো নাটক দেখতে যায়। মানে ঝড় জল বৃষ্টি যতই হোক না কেন নাটক দেখতেই যাব। মানে যদি কোনো কম্পিটিশন হয়, যে কোনো ভবনে কোনো কম্পিটিশন হয় বা কোনো নাট্য উৎসব হয়, তো যতই ঝড় জল হোক না কেন তারা কিন্তু দেখতে যাবে, উপস্থিত হবে। আর কিছু কিছু মানুষ নাটক সম্পর্কে মানে অভিজ্ঞতা নেই বা জানে না, মানে জানতে চায়ও না হয়তো, তারা কিন্তু জানেই না যে তার মধ্যে কত রসদ লুকিয়ে আছে। রসদটা যখন পাবে, বুঝতে পারে, তখন কিন্তু সে অবশ্যই যাবে তার টানে। হ্যাঁ, তবে আমাদেরকেও সেই জায়গাটা নিয়ে যেতে হবে, নিজেদেরকে যা লোককে ভালো লাগাতে হবে। হ্যাঁ, তাহলে আমার বাইরের দল নিয়ে এসে কাজ করতে দুর্গাপুরে হবে না বলে মনে হয়। আমি কেন বাইরের দলকে নিয়ে এসে দুর্গাপুরে দেখাবো এবং তারা আর্ন করবে? দুর্গাপুরে এত গ্রুপ থাকতে, এত কাজ করতে, তাহলে নিজেরা কাজ করি, এবং আমরা কাজ করেছি। দুর্গাপুরে বিশ্বনাট্য দিবসে দুর্গাপুরে অনেকগুলো সমস্ত দল মিলে আমরা একটা না গোটা 6-7টা প্রোডাকশন করেছি, এবং ভালো ওটা সাড়া পেয়েছিল। সেটা কিন্তু আমরা নিয়ে যেতে পারিনি কোনো কারণবশত, কিন্তু যদি আগামী দিন ওটা নিয়ে যেতে পারি, ওটা কিন্তু আমরা সেই আবার জায়গায় পৌঁছতে পারবো, এটা আমরা আশা করি। বেশ বেশ, তাহলে আপনাকে যদি আমি এখন এই মুহূর্তে জিজ্ঞেস করি যে তিমির দা, আপনার পিছনে মানে আপনার কি অবদান আপনি পেয়েছেন থিয়েটার দিক থেকে, আপনি কতটা কি অবদান পেয়েছেন? সবকিছু তো অবদান অবশ্যই তো আপনি একটা অন্যরকম ভাবে দেখেন, ভালো লাগা থেকে, হ্যাঁ ভালো লাগাটা আমার সবসময় রয়েছে। প্রতিবন্ধকতা তো রয়েছে, অনেক সময় অনেক প্রতিবন্ধকতা ওভারকাম করতে হয়েছে। যেমন বলা যাবে সে মানে দল গঠনের ক্ষেত্রে একটা আমি নতুন তৈরি করলাম, নতুন কোনো প্রোডাকশন তৈরি করলাম, সেটা কোনো কারণে হয়তো ভেঙে গেল, আবার নতুন করে থাকতো, ওই একটা প্রতিবন্ধকতা মনে করি, তখন নিজেরা ভেঙে পড়ি আমরা। মানে যেহেতু আমরা খুব মনের মানুষ হয়তো, মানে খুব একটা কোথায় সফট কর্নার থাকে। একদম, যারা থিয়েটার করে তারা গভীরে না যেতে পারলে, চরিত্রের গভীরে না যেতে পারে, তার মধ্যে যদি সেই মননের জায়গাটা না থাকে, সেই জায়গাটা পৌঁছতে পারে না। সেখান থেকে আমরা কখনো ভেঙে পড়ার থেকে তখন আমাদের একটাই অস্ত্র, না আমাকে আবার সেই জায়গাটাতে পৌঁছতে হবে, আমাকে সে নিজের কাজ দিয়ে পৌঁছতে হবে। ওই যে স্প্যানটা, যে সময় ভেঙে পড়ছি আমি, ওই স্প্যানটা একটু আমাদের খুব মানে একটা বড় মনের মধ্যে একটা হ্যামারিং করে প্রতি মুহূর্তে, আবার হ্যামারিং করে তোমাকে উঠে দাঁড়াতে হবে। তখন আবার জোরে হ্যামারিং করলে তখন আবার উঠে দাঁড়িয়ে তখন আবার নতুন করে শুরু করো। এই যে পড়ার এবং ওঠার যে বিষয়টা, এই যে তুমি যখন শুরু করেছিলে, যখন তোমার প্রথম দিনগুলোর দিকে, তখন তো অবশ্যই একটা তো বাধা এসেছিল, বাধা সৃষ্টি করেছিল, যে তুমি যখন নতুনভাবে একটা এসছো, ছেলেমেয়েরা তোমার দিকে আকৃষ্ট হচ্ছে, তোমার দিকে যাচ্ছে, তোমার কাছে এই যে তুমি একটা আঙ্গিকের দিকে যেটা বলছো, বিশেষ করে আমরা জানি দুর্গাপুরের বুকে দাঁড়িয়ে তিমির বিশ্বাস আঙ্গিকের দিকে একটা স্পেশালিটি, একটা আঙ্গিক দুর্গাপুরে তো অনেকেই দেখা যায়, অনেকে আঙ্গিক করে, কিন্তু আপনারটা যেটুকু আমি আপনাকে চিনি, আপনার দিকটা কিন্তু একটু অন্যরকম। আমরা দেখলাম ছেলেমেয়েরা কি সুন্দর করে আপনার কাছে শিখছে আঙ্গিকের দিকটা, তো এই ক্ষেত্রে তো অবশ্যই বাধা পড়ে যে না তিমিরা কাছে যাচ্ছে কেন, কি এমন আছে? হ্যাঁ, এটা তখন ওই বাধাগুলোর সম্মুখীন আপনি কি করে করলেন? সেটা কিন্তু দুর্গাপুরে আমাকে প্রত্যেকটা নাট্য দলে, কিন্তু যে কটা নাট্য দল আছে দুর্গাপুরে, প্রতিষ্ঠিত নাট্য দল, এবং তারা কিন্তু প্রত্যেকে আমাকে এটা অ্যাপ্রিশিয়েট করে, এবং তারা কিন্তু আমাকে সহযোগিতা করে এবং এখনো পর্যন্ত তারা করে। যে কটা দল আছে তারা কিন্তু আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করে, এবং কিছু কিছু দল আছে এরকম গ্রুপের মানুষ আছে, তারা রীতিমতো আমার কোনো অনুষ্ঠানে এলে এরকম হয়েছে, আমার তো সেট তৈরি হয়নি, তারা সেট লাগিয়ে দিয়েছে। এই কিন্তু মানবিকতা দুর্গাপুরে বেশ কয়েকটা দলের আছে, আমি নাম করছি না এই মুহূর্তে। তারা কিন্তু অনেক, মানে ধরুন তার কিন্তু সেখানে কোনো কাজই নেই, আমার সেট রেডি হয়নি, কিন্তু সে এসে সেট লাগিয়ে দিয়ে গেছে, এরকম হয়েছে। হ্যাঁ, সে তখন 2-3 জন লোক নিয়ে এসে অনেকে মেকআপ করে দিয়েছে, তাই এটা করে দিয়েছে। এখনো স্টিল নাও যদি এখনো পর্যন্ত এরকম আছে যে আমিও করছি, আমি অল্প সংখ্যক করেছি, কিন্তু তারা কিন্তু তাদের কাছে অনেক সহযোগিতা পেয়েছে, এখনো পাই। এখনো ধরুন কোনো নাটক করতে গেছি, ধরো আমাদের সেট রেডি হয়নি, তারা উঠে গেল মঞ্চে, এই তোমাদের কী করতে হবে বলো, এখনো পর্যন্ত তারা এখানে লাগিয়ে দিই, ওটা লাগিয়ে দিই, এটা লাগিয়ে দিই, এটা ঠুকে দিই, তারা সহযোগিতা করে। এটা কিন্তু দুর্গাপুরে আছে, এটা কিন্তু খুব পাওয়ার। এবং এই বিভিন্ন নাট্য দল এসে তাকে সহযোগিতা করা আমি কিন্তু পেয়েছি এই নাটকের গ্রুপে থেকে, এটা কিন্তু ভীষণ পাওয়া। তখন মনে হয় না, নাটকটা করি,
একদম একদম খুব সুন্দর। আমি যেরকমটা বললো তার যে দল আছে, আমি পিসিআর টিমকে আমি বলবো আমার পিসিআর টিমকে যে দেখাতে তারা কত সুন্দরভাবে আমাদের তিমিরদা শেখান তাদেরকে, এবং তারা খুব সুন্দরভাবে সেই জিনিসটাকে তুলে ধরে। কিন্তু তিমিরদা তার আগে যে প্রশ্নটা উঠে যাচ্ছে যে আপনি যে শেখাচ্ছেন তাদেরকে আঙ্গিকের দ্বারা, তারা আপনার সে মুভমেন্টটা করছে, কিন্তু এই যে আঙ্গিকের বিষয়টা যেটা চলে আসছে না, সেটা কবে থেকে শুরু হয়েছে? মানে যে অভিনয়টা, এই থিয়েটার, এটা কিভাবে উৎপত্তিটা হয়? হ্যাঁ, এটা যখন আমি ছেলেবেলাতে আমি দেখেছিলাম অবাক পৃথিবী, একটি অবাক পৃথিবী একটি দিদি নাচ করছিল, তার সঙ্গে ভদ্রলোক ছিল। আচ্ছা। হ্যাঁ, পুরো গানটাই তারা একটা মানে কোনো কস্টিউম নেই, অনলি মানে মানে জাঁকজমক কোনো কস্টিউম নেই, একটা পায়জামা পাঞ্জাবি পরে দুজনে নাচছে একটি দিদি। আর তখন আমি ক্লাস 7-এ পড়ি, 6-7-এ পড়ি। আচ্ছা। 6-7-এ পড়ি। হ্যাঁ, পুরোটাই তারা অবাক পৃথিবী এবং রানার পুরোটাই তারা আঙ্গিক করলো এবং পুরোটাই যেন নাটক। তখন ভাবলাম যে এটাকে তো কাজে লাগানো যায়, এবং তখন থেকেই প্রথমে বললাম ক্লাস 2-তে আমি তখন ওই অঙ্গ নিয়ে একটু ভাবতাম। ছবি আঁকাটা কিন্তু আমাকে খুব সহযোগিতা করে সেই ক্ষেত্রে। হ্যাঁ, ছবি আঁকাটা আমাকে তখন থেকে ছবি আঁকা আমাকে এক্সপ্রেশন, ছবি আঁকা আমাকে অঙ্গ সঞ্চালনা। হ্যাঁ, তখন ওই ওই অবাক পৃথিবীর বিভিন্ন মোচড়, শরীরের যে মোচড় বা রানাদের বিভিন্ন মোচড়, শরীরের মধ্যে যে একটা কখনো বিপ্লব, কখনো সফটনেস, কখনো তার এগুলোকে নিয়ে আসে, তখন কিন্তু আমার ওটার মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। সেখান থেকে আমার একটা আঙ্গিক প্রকাশ করা একটা আমি উদ্বুদ্ধ হই আর কি, মানে বিশেষ করে আঙ্গিকের ওপরে। এই যে আপনি খুব সুন্দরভাবে দেখাচ্ছেন আঙ্গিকে, ওদেরকে কি আপনি কোনো সিচুয়েশনে ফেলে দিয়েছেন এই মুহূর্তে? হ্যাঁ, এরা কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে রয়েছে। হ্যাঁ, সেখান থেকে তারা দুটো মানে দু জায়গায় রয়েছে দুজনে। আচ্ছা, কি দিয়েছেন এদেরকে আপনি? এটা হচ্ছে বলো না, কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে রয়েছে একটা মানে কোনো ওয়ার্কশপ। এটা একটা ওয়ার্কশপ। হ্যাঁ, ওয়ার্কশপ। আচ্ছা, কদিন ব্যাপী এটা হয়? এটা একদিনই হয়েছে। একদিনই করেছি এটা তাদেরকে নিয়ে, কারণ এটা নাটকের ক্ষেত্রে করেছি, কারণ এটা আমার একটা নাটক তৈরি করার জন্য করেছি একটা জায়গায়। কারণ নাটকের রিহার্সাল চলাকালীন করতে গেলে না, মানে যারা যারা অনেকে তো রিহার্সাল আসে, সবাইকে ঠিকমতো সময় দেওয়া যায় না আর কি, তাহলে ওদেরকে নিয়ে পড়ে থাকতে হবে। ওই জন্য একদিনটা বার করেছি, ওদিনকে সবাইকে আঙ্গিকই দেখাবো। আচ্ছা, সবাইকে আঙ্গিক দেখাবো বলে ওই দিনটা বার করেছি আমি। তা আপনি যেখানে ছিলেন আঙ্গিকের দিকটা আমরা বলছিলাম, তো ওইভাবে আপনার ওখান থেকে আঙ্গিকের জোরটা দেন। অবাক পৃথিবী ওই কাকু করেছিল, ওটা আমার খুব বুদ্ধ হই। তারপর আমরা আঙ্গিক নিয়ে কাজ করা যায়, যে এবং তার এক্সপ্রেশন, সমস্ত শরীর সঞ্চালনা কীভাবে করছেন, ওঠা নামা, বলা, দেখা, হ্যাঁ, তার চোখ, তার শরীর কীভাবে কথা বলে, শরীরী ভাষা, সেগুলো ওখান থেকে আমার মানে একটা প্রতিক্রিয়া তৈরি, সেখান থেকে আমি উদ্বুদ্ধ হই। আচ্ছা, বেশ বেশ। তিমিরদা, আমি তোমার দিকে যে আমার পরের প্রশ্নটার দিকে যাব, যে কোনো যদি তোমাকে ছেলে মেয়ে বা কোনো ব্যক্তি যদি তোমাকে বলে যে আমি অভিনয়ের দিকে ইচ্ছুক কিন্তু আমি সেভাবে টাইম দিতে পারছি না, তো সে নিজে বাড়িতে কি কি করতে পারে শুরু করার জন্য কি করতে পারে, বা তাকে কি করা উচিত বলে আপনার মনে হয়? শুরু করার জন্য পাঠ ভীষণ দরকার, মানে সংলাপ পাঠ করা। সংলাপ তো একটা কথা কিভাবে তাকে নিয়ে যেতে হবে, একটা প্লেন কথা, সে কিভাবে কথাটা বলতে পারে, অনেক রকম ভাবে কত ডিউরেশন ছাড়বে, কত ডিউরেশন বলে, কোন শব্দটা একবারে বলবে, কোথায় টেনে বলতে হবে, হ্যাঁ, কোনটা, হ্যাঁ, সংলাপ পাঠ করুক, সংলাপ ধরুক, সংলাপ নিয়ে খেলা করুক, সংলাপ কত রকম ভাবে বলা যায়। হ্যাঁ, সংলাপের সঙ্গে সঙ্গে যে আঙ্গিক আস্তে আস্তে আসতে পারে, আসবে, এক্সপ্রেশনটা তার কী হচ্ছে, এগুলো টুকরো টুকরো ঘটনা আস্তে আস্তে করুক, করতে 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 একটা জায়গায় এসে যাবে। হ্যাঁ, আচ্ছা, আপনি জানেন যে আমাদের নাটকে 9টা রস আছে। হ্যাঁ, দুঃখ, হাসি, কান্না, ঠাট্টা, এবং এরকম ভাবে যেগুলো হয়ে আছে, তার বিষয়ে আপনি কি বলবেন? সেগুলোর উপর কি কাজ করা দরকার? হ্যাঁ, শুরু করার জন্য। হ্যাঁ, প্রত্যেকটার উপরে অল্প অল্প করে তাকে প্রশিক্ষণ দরকার, তাহলেই সে আস্তে আস্তে তাকে ওগুলো খাওয়ানো হলে আস্তে আস্তে সে ওখান থেকে তার মধ্যে গ্রো করতে শুরু করবে। আর আপনাকে যদি বলি যে বাচিকের দিকটা কিভাবে দেখা দরকার, বাচিকের দিকে যে বললাম যে তাকে সংলাপ পাঠ করানো। আচ্ছা, এছাড়া সংলাপ, হ্যাঁ, কত রেঞ্জে সে কথা বলবে, স্কিলটা কোথায় থাকবে। এই যে ধরুন আমি বলছি তোমার নাম কি, আমার নাম রাম, হলো না, তোমার নাম কি, আমার নাম রাম, স্কেল মিললো। হ্যাঁ, তোমার নাম কি, আমার নাম রাম, এই যে হলো না, এটা হলো না। আচ্ছা, স্কেলের এই ওঠা বসাগুলো, হ্যাঁ, এগুলো খুব ব্যান্ডেড করে আপনি বলছেন। আচ্ছা, এটা এই জন্য এটা ভীষণ দরকার, যে সংলাপটা পড়া, কীভাবে পড়া, কতখানি ছাড়া, কতখানি নামানো, কতখানি ওঠানো, কতখানি তাকে ধরে বলা, কত ডিউরেশন ছাড়া, এটা ভীষণ দরকার হয় সংলাপের ক্ষেত্রে। তারপরে তো এক্সপ্রেশন আছে, হ্যাঁ, অভিব্যক্তি, এগুলো তো আছে।
একদম তিমিরদাকে আজকে এখানে ডাকার বিষয় একটাই, এর আগেও আমি একটা তিমিরদা আমি করেছিলাম এর আগেও ঠিক নাটকের বিষয় নিয়ে। তারপরে আমার পার্সোনালি আমাকে লোকেরা মেসেজ করছে অনেকেই, এবং এক্সপ্রেস নিউজে এরকম অনেক এরকম তাদের যারা আমাদেরকে এক্সপ্রেস নিউজে ফলো করে, আমাদের যারা আছে, যারা দেখার মানুষ, যারা নাটক বোঝে, তারা আমাকে বলছে যে দাদা তুমি আরো এই বিষয় নিয়ে আরো কিছু আমাদেরকে এক্সপ্লোর করো, যেন আমরা আরো বিশেষ করে এই দুর্গাপুরে খুব ভালো ভালো নাট্যকর্মী আছেন, নাটকের গ্রুপ আছে, নাটকের দল আছে, তারা আসুক, আমি চাই তারা এখানে আসুক। দুর্গাপুরে অনেক ভালো ভালো পরিচালক আছে, প্রবীণ আছে, নবীন আছে, হ্যাঁ, তাদেরকে আনো, তাদের কাছেও অনেক কিছু জানতে পারবে। এবং দুর্গাপুরে একজনের নাম না করলেও একজন নাট্যকার দুর্গাপুরে আছেন, শ্রী তরুণ ঘোষাল, আচ্ছা, একজন দুর্গাপুরে একজন বলিষ্ঠ নাট্যকার, তার কথা না বললেই নয়। তার অবদান, তার নাটক করে অনেকে দুর্গাপুর অনেকগুলো দল এখন দাঁড়িয়ে আছে, তার নাটক করে। এবং দুর্গাপুর একটি দল, আমি নাম করে বলতে পারি, হ্যাঁ নাম করে বলতে পারি, যেমন একটি দল ছিল সম্ভাবনা, এখন তারা কাজ করছে, কিন্তু সম্ভাবনা অন্বেষণ বলে একটি দল আছে যে তরুণ ঘোষাল নাটকে তারা করে, এবং অন্বেষণ। আচ্ছা, সম্ভাবনায় কি সোমনাথ দা আছেন? সোমনাথ হাজরা না? হ্যাঁ, তাই অন্বেষণ দলটি কিন্তু তরুণ ঘোষাল নাটক করে তারা কিন্তু দাঁড়িয়ে আছে, এবং একদম তারা কিন্তু মানে এটার মতো শক্ত তাদের মানে এবার দাঁড়িয়েছে। এবং তরুণ ঘোষাল নাটক অনেক বলিষ্ঠ নাটক, আমি চাইছি ওনার নাটক লোকে করুক, ওনার নাটক, উনি একজন বলিষ্ঠ নাট্যকার, এবং অনেকেই তার নাটক করছে, তার মধ্যে অন্বেষণ একদম তার নাটকই করে, অন্বেষণ থিয়েটার অন্বেষণ, হ্যাঁ। আর আরও কিছু কিছু দল তার নাটক করছে, আমি চাইছি আরও করুক, তার নাটকের ব্যাপ্তি হোক, এটা আমি চাইছি এটা। আর দুর্গাপুরে অনেক বলিষ্ঠ নাট্যকার আছে, নাটকের গ্রুপ আছে, নাট্য পরিচালক আছে, নাট্য অভিনেতা আছে, হ্যাঁ, নাটকে তারাও আসুক, তোমার সঙ্গে আলোচনা করুক, এখানে বসুক, এটা আমি চাই, আলোচনা হোক, এটা আমি চাইছি। মানে আপনি বলছেন ওইভাবেই আপনার শুরু দুর্গাপুরে, তো আপনি অনেকদিন ধরেই আছেন, কিন্তু আপনি যার কথা বলছেন তার কি কোনো নাটক দল এখন বর্তমানে কি আছে, স্থগিত আছে? সেখানে কি সেটা কোনো দলে পরিচিত আছে, নাকি সেটা এখন লুপ্ত প্রায়, কোনটা? না, সেটা সম্পর্কে অতটা আমি জানি নেই, তারা কাজ করছে। কিন্তু এই দলটি, অন্বেষণ দলটি, কিন্তু তার উপর তার নাটকই তারা করে, এবং তার নাটকই তারা একদম মানে বলিষ্ঠ হাতে করে, এবং যথেষ্ট ভালো করে, এবং যথেষ্ট ভালো তারা প্রোডাকশন করে। এবং ওই জন্যই তার নামটা আমি বললাম, তরুণ ঘোষাল তার নাটক করুক, আমি চাইছি, ওকে, তার নাটকের ব্যাপ্তি হোক। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর তিমিরদা, আরও অনেকটা গল্প করা যায়, আরও অনেকটা আলোচনা করা যায়, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু দুঃখের বিষয় একটাই, আমাদের হাতে সময় খুব কম। শুধুমাত্র আমরা 50 মিনিট 1 ঘন্টার মতো হাতে নিয়ে এখানে বসি, প্রায় শেষের দিকে চলে এসেছি। তার আগে আমাদের যারা দর্শক বন্ধুরা আছে, যারা এক্সপ্রেস নিউজকে ফলো করে, যারা তিমিরদাকে ফলো করে, যারা আমাকে বিশেষভাবে চেনে, তোমাদের জন্যই তিমিরদাকে আজকে নিয়ে আসা, এবং তিমিরদাকে ধন্যবাদ জানাবো খুব সুন্দরভাবে। তিমিরদা, তুমি আমাদের সামনে আমার যে প্রশ্নগুলো ছিল, যা আমাদের সদস্য যারা আছে, দর্শকবৃন্দ, তাদের যে প্রশ্নগুলো ছিল আপনি খুব সুন্দরভাবে ইলাবোরেট করেছেন, বুঝিয়েছেন। তার সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুক চ্যানেল আছে এক্সপ্রেস নিউজ, আপনারা ফলো করতে পারেন। আপনারা ইউটিউব চ্যানেল দেখতে পারেন, যেখানে প্রতিনিয়ত আমাদের লাইভ চলে, লাইভ স্ট্রিমিং হয়, সেখানে আমাদের প্রত্যেক দিনের প্রতিবেদন, প্রত্যেক দিনের ব্রেকিং আপনারা সেখানে দেখতে পারেন। আপনারা অবশ্যই ফলো করেন। আমাদের ওয়েবসাইট আছে এক্সপ্রেস নিউজ, আমাদের ইনস্টাগ্রাম আছে এক্সপ্রেস নিউজ বাংলা নামে, আপনারা অবশ্যই সেখানে ফলো করতে পারেন, এবং আপনারা নিজেদেরকে আরও উদ্বুদ্ধ করতে পারেন। আমরা ভবিষ্যতে আবারও, যদি পাবলিক ডিমান্ড হয়, এই বিষয়ে আবারও আমরা লাইভ অবশ্যই করব। তিমিরদা অবশ্যই তিমিরদাকেও অবশ্যই নিয়ে আসবো। সুতরাং ধন্যবাদ তিমিরদা, আপনারা দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।